দূরদেশে বসবাসকারী বাংলাদেশি মানে আপনাদের কথা বলছি আমরা ডিবিসি নিউজ। আপনাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতেই আমাদের এই আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে এই বাংলাদেশি মানুষগুলো মূলত যাচ্ছেন কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন আপনারা অনেকেই। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে আমাদের অর্থনীতি মানে বাংলাদেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। তবে অনেকেই দালালের খপ্পরে পড়ে হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে করছেন আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল। আমরা সেসব মানুষের সবার কথা বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মজুমদার জুয়েল। হজ প্রত্যাশীদের পদচারণায় এখন মুখর হয়ে উঠেছে সৌদি আরব। মক্কা নগরীর আনাচে কানাচে এখন হজ প্রত্যাশীদের ভিড়, ইবাদতে মশগুল তারা। এবার বাংলাদেশি হজযাত্রীরা অনেকটাই স্বচ্ছন্দে সৌদি আরবে গেছেন, তবে প্রবাসীরা হজের সুযোগ না পাওয়ায় এক ধরনের কষ্ট তো রয়েছে। অন্যদিকে হজযাত্রার নীতি পরিবর্তনের দাবি তুলেছেন হাব। আগামী 5 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ। পরদিন অর্থাৎ 6 জুন কোরবানির মাধ্যমে শেষ হবে আনুষ্ঠানিকতা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হতে শুরু করেছে পবিত্র মক্কা নগরী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজ প্রত্যাশীরা মক্কার বিভিন্ন পবিত্র স্থান পরিদর্শন করছেন। এরই মধ্যে পবিত্র মক্কাতে পৌঁছেছেন বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীরা। বাংলাদেশের ৮৭,১০০ মুসল্লি এবার হজ পালন করছেন। আব্দুল্লাহ হল কাফলার মাধ্যমে যারা এসেছি, আমরা মক্কার কাছাকাছি স্থানটা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে পুরো মক্কা নগরী। অন্যান্য বারের চেয়ে এবারের হাজিদের লাগেজ ব্যবস্থাপনা ফিরে এসেছে শৃঙ্খলা। শুরুতে অবশ্য কিছুটা বিড়ম্বনা ছিল। সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একমাত্র কোম্পানি ওকালা কোম্পানি এই লাগেজগুলো পরিবহন করছেন। গত বছরের তুলনায় এবছর লাগেজ মিসিংয়ের সংখ্যা তুলনামূলকভাবে কম। বাংলাদেশি হাজিদের স্বাস্থ্য সুরক্ষা ও সেবা প্রদান করে যাচ্ছে বাংলাদেশ থেকে আসা একটি বড় চিকিৎসক দল। হজযাত্রীদের সেবায় দূতাবাস সহ অন্যান্যরা কাজ করছেন। 1 জুন শেষ হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব এবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে। বিশাল চ্যালেঞ্জের মধ্যে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছি। হজযাত্রায় কোনো এজেন্সির গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক। এই যে হজ হতে যাচ্ছে, এই হজের হাজিরা, বাংলাদেশের হজ যারা করতে গেছেন হজ যাত্রী, তাদের কীরকম ব্যবস্থা করা হয়েছে, তারা কেমন আছে, অন্যান্য সময় নানা ধরনের অভিযোগ আমরা শুনি। এসব নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন হাবের সাবেক সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, আছেন বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি সৌদি আরবের চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমান, এবং আছেন বেস্ট বেঙ্গল কোম্পানি সৌদি আরবের চেয়ারম্যান কামরুল হাসান জুয়েল। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। শুরুতেই আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। হাবের সাবেক সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফকে দিয়ে শুরু করতে চাই। আপনি এখন সৌদি আরবে আছেন এবং তাদের সঙ্গে সবার সঙ্গে হজও করবেন আরেকবার। কেমন ব্যবস্থাপনা হলো এবার আপনার কাছে একটু শুনি, তারপর আমরা আস্তে আস্তে অন্য আলোচনায় যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিবিসি টেলিভিশনকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে আমি মদিনা মুনাওয়ারায় অবস্থান করছি। এই বছর সৌদি সরকার যে সুন্দর ব্যবস্থাপনা করছে, এই ব্যবস্থাপনার কারণে হজযাত্রীগণ মক্কা শরীফে এবং মদিনা শরীফে তারা বিড়ম্বনাহীনভাবে মক্কা তওয়াফ সাই করতে পারছেন, উমরা করতে পারছেন, মসজিদ নববীতে রওজা মুবারক সহ জিয়ারত করতে পারছেন। এতে করে কোন ধরনের এই পর্যন্ত কোন ধরনের ত্রুটি বিচ্যুতি বা কোনো ধরনের অসুবিধার কোনো খবর আমরা পাইনি। আশা করছি অন্যান্য বছরের তুলনায় এবছরের হজ ব্যবস্থাপনা এবং হজযাত্রীদের হজ পালন বিড়ম্বনাহীনভাবে এবং কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই তারা হজ ব্রত পালন করতে পারবেন। আগামী 5 জুন আরাফার
দিন হজের দিন অনুষ্ঠিত হবে এবং আশা করছি আমাদের বাংলাদেশের হজযাত্রীগণ অন্যান্য বছরের তুলনায় এবার অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে হজ আদায় করতে পারছেন এবং এই পর্যন্ত কোনো ধরনের ত্রুটি বিচ্যুতির কোনো সংবাদ আমরা পাইনি। হজের সবার সাথে সম্পৃক্ত যত ব্যক্তি এবং সংস্থা এবং প্রতিষ্ঠান আছে প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে সৌদি সরকার এই রোড ট্রান্সপোর্টের ব্যাপারে এবং হজযাত্রীদের আবাসন সহ ট্রান্সপোর্ট, স্বাস্থ্যসেবা এবং অর্গানাইজ হইতে যে সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন কোম্পানিগুলো সৌদি আরবে কাজ করছে, তারা অতীতের তুলনায় এবছর অনেক আন্তরিকতার সঙ্গে হজযাত্রীর সেবা দিয়ে আসছে। আমি মনে করি এইভাবে এই সেবা যদি অব্যাহত থাকে তাহলে কোনো ধরনের বিড়ম্বনা হবে না, কোনো ধরনের হজ ব্যবস্থার বিশৃঙ্খল হবে না এবং হজযাত্রীগণ সুন্দরভাবে হজ ব্রত পালন করতে পারবে। আমাদের বাংলাদেশের হজযাত্রীগণ সর্বপ্রথম সৌদি আরব অবস্থান করছে এই কারণে, এবং বাংলাদেশের যে হজযাত্রীগণ হজ ব্যবস্থার জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের প্রতি এবং বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত আছে তাদের প্রতি সন্তুষ্ট আছে। আমি আশা করি এই বছরও আমরা সুন্দর এবং উন্নত এবং উত্তম একটা হজ ব্যবস্থাপনা হজযাত্রীদেরকে উপহার দিতে পারবো এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম আমরা উন্নত রাখতে পারবো এবং সুনাম সুখ্যাতি আমরা অর্জন করতে পারবো। এবং শুনলাম একটু অন্যদের কাছ থেকে শুনি। কামরুল হাসান জুয়েল সেখানে বেস্ট বেঙ্গল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। কামরুল হাসান জুয়েল, আপনার কাছ থেকে জানতে চাওয়া যে এই যে প্রতিষ্ঠান মানে এই যে হজের যারা যাচ্ছেন এবার বলা হচ্ছে খুব একটা সমস্যা হয়নি, তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু অন্যান্য বার কেন হয়, মানে সেটার পিছনে কোনো কারণ আছে কিনা? ধন্যবাদ ডিবিসি। আসলে অন্যবার সমস্যা এই বছর কম হচ্ছে ঠিক এমন কিছু না। এবার লাগেজ ব্যবস্থাপনাটা তো প্রাথমিক পর্যায়ে এটা সুন্দর হচ্ছে অন্যবারের থেকে, কারণ এবার ওই ব্যবস্থাপনাটা করতেছে আমাদের বাংলাদেশি কোনো এক আলবিনা, যতটুকু আমি জানলাম আলবিনা ইন্টারন্যাশনাল। এবং হজের মেনলি ব্যাপারটা হচ্ছে আরাফা, মেনা, মুজদালিফা, এখানে যে ট্রান্সপোর্ট এবং তাঁবুগুলা, এখানে ম্যানেজমেন্টে যারা থাকেন, এখানে মোয়াল্লেম আছে, তারপরে যে আমাদের দেশের যারা হজ এজেন্সিগুলো আছে এদের ব্যাপারটা। কিন্তু এই হজের পরে বোঝা যাবে কতটা আমরা সফলতা পেয়েছি আগের তুলনায়। আগেও আসলে এই লাগেজ ব্যবস্থাপনা গতবার একটু কমপ্লেন বেশি ছিল, এই বছরটা কম। কিন্তু আরাফা শেষ হলে বোঝা যাবে, কারণ আমাদের একটা জিনিস কি, আসলে হজের তো মেন ফরজ নিয়ত করে হেরামবাদে আরাফাতের ময়দানে অবস্থান করা। আরাফাত থেকে যখন মুজদালিফায় আসে এই যে ট্রান্সপোর্টটা, এটা নিয়ে মেনলি আমাদের প্রবলেমটা হয়। সেটা হলো অনেক এজেন্সি আছে, অনেক কোম্পানি আছে অনেক দেশের, তারা 50 জনের জন্য একটা বাস নেয়, কিন্তু আমাদের বাংলাদেশের হাজিরা ম্যাক্সিমাম করে কি 100 জনের জন্য একটা বাস নেয়। দেখা যায় ডাবল টিপ দিবে আরাফা মুজদালিফা এইভাবে, কিন্তু ডাবল টিপ হেরাম মিনা এটা হয়, কিন্তু এই আরাফা থেকে মুজদালিফা এটা ডাবল দিতে গেলে অনেক সময় যানজটের কারণে রাত 3টা 4টাও বেজে যায়। এই ব্যাপারটা এটা হজের পরে বোঝা যাবে এবার সিস্টেম কি। আর এই বছর সরকারি ভাবে একটু সুবিধা, সেটা হলো লোকাল হাজিরা হজ করতে পারতেছে না, একটু জ্যাম কম হবে, রেশ কম হবে, এবং তেসরিয়া সারাপ যেটা পারমিট এখানে আরাফা মিনার নুসুক বলে যেটাকে, সেটাও হিসাব করে দিচ্ছে এরা, যারা ওইখানে অরিজিনালি কাজ করবে, যে সমস্ত কোম্পানি, যারা টেকনিশিয়ান, যারা কি বলে যেটা ওই যে কুক, যেটা তাব্বাক আরবিতে বলে, মানে পাক করবে, সেই স্টাফগুলা, ক্লিনার, এগুলো তো হিসেব করে এগুলো লোকাল লোকই নেয়, এরা তো মৌসুমী লোক নেয়, বুঝতে পারছেন। কিন্তু হজের পরে বোঝা যাবে এটা কতটুকু আমরা সফলতা পেয়েছি, এতটুকু আমি এখন যতটুকু জানি। জি, কামরুল হাসান জুয়েল, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে অবশ্যই আসবো আমি। এবার আমরা পেয়েছি এবার রোড টু মক্কা কর্মসূচির আওতায় যে কোম্পানিটা লাগেজ পরিবহনে কাজ করছেন, আলবিনা ইন্টারন্যাশনাল, সেটা চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমান আছেন আমাদের সঙ্গে। হাফেজ জিয়াউর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই, গতবার খুব সমস্যা হয়েছিল, লাগেজ পৌঁছয়নি ঠিক মতো, দেখা যাচ্ছে যে হজ প্রায় শেষ তখন গিয়ে লাগেজ পৌঁছেছে, ইভেন আমাদের কিছু সহকর্মী গেছিল তাদের লাগেজ পর্যন্ত তারা পায়নি। এবার এখনো পর্যন্ত তেমন কোনো, একটু সমস্যার কথা বলেছেন হজ কাউন্সিলর, সমস্যাটা কেন হয়?
জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ধন্যবাদ ডিবিসি নিউজকে, ধন্যবাদ যারা উপস্থিত আছেন। আসলে এই রুট টু মক্কা লাগেজ পরিবহন এটা সরকারিভাবে বাধ্যতামূলক হাজিদের স্বার্থে, যেন হাজিরা সরাসরি এয়ারপোর্ট থেকে হোটেলে চলে যেতে পারে, লাগেজ যেন অন্য গাড়িতে এবং তার সাথে সাথে হোটেলে যেন পৌঁছায় দেওয়া হয়। এই হাজিদের সহজ হবে এবং হাজিদের এই লং টাইম যাতে এয়ারপোর্টে না থাকতে হয়, সেই জন্য এই রুট টু মক্কা সরকারিভাবে সব দেশের উপর বাধ্যতামূলক করা হয়েছে। বিগত দিনে এই সৌদি আরব সরকারের পক্ষ থেকে যে তদারকির যেই মেইন কোম্পানি ওকালা, তারা বিগত যে বছরগুলি আছে তারা এই কাজগুলি করছেন, কিন্তু বাংলাদেশের কিছু সমস্যার কারণে সময় মতো সঠিক সময় হোটেলে লাগেজগুলি তাদের দ্বারা স্বয়ংসম্পন্ন হয় নাই। কারণ একটাই ছিল, কারণটা ছিল যে বিশ্বের অন্যান্য দেশে একটা ফ্লাইটের একটা হোটেল থাকে, 300 যাত্রী অথবা 400 যাত্রী একটা হোটেলে থাকে, তো সেখান থেকে এয়ারপোর্ট থেকে একটা গাড়িতে তাদের হোটেলে চলে যায়। কিন্তু বাংলাদেশের ব্যাপার একটু ভিন্ন। আমরা হোটেল নেওয়ার ক্ষেত্রে একটু হোটেল বেশি নেই, যার যার চাহিদা অনুযায়ী। তো একটা ফ্লাইটে মিনিমাম 5টা 10টা 15টা 20টা এরকম থাকে, এর সাথে বেশিও থাকে হোটেল। তো সেই ক্ষেত্রে দেখা যায় একটা ফ্লাইটে যদি 10টা হোটেল 20টা হোটেল 30টা হোটেল আসে, তো সেখানে লাগেজগুলি আগে বিগত দিনে তারা সঠিক সময় সঠিক হোটেলে পৌঁছাইতে পারে না, বেশি হোটেল থাকার কারণে। তো সেই দিকে এই বিলম্বনাগুলি যখন আমরা দেখি, এই চিন্তা করেই রুট টু মক্কার সাথে আমরা ওকালা কোম্পানির সাথে আমরা একটা পার্টনারশিপ হিসাবে দায়িত্ব নিয়েছি, যেহেতু বাংলাদেশি হাজিদের সাথে আমরা জড়িত আছি। তো এই দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য হলো যেন আমরা যত সময় আমাদের তত্ত্বাবধানে তাদের হোটেলে যেন আমরা নিজ উদ্যোগে, আমাদের প্রতিষ্ঠানের উদ্যোগে যেন তাদেরকে লাগেজগুলি আমরা সময় মতো পৌঁছাইতে পারি এবং তাদের যেন লাগেজগুলি হারানো না যায়, সেই ব্যাপারে আমরা সম্মিলিত হজ মিশন সহকারে এবং আরো অন্যান্য যারা আছে তাদের সহযোগিতা অনুযায়ী আমরা এই কাজটা করতেছি এবং এই লাগেজগুলি আমরা এই পর্যন্ত আমরা সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। আপনারা কি এইবারই প্রথম করছেন লাগেজ পৌঁছানোর কাজটা? হ্যাঁ, লাগেজের এইবারই প্রথম। জি, আচ্ছা আচ্ছা। তারপর ওই যে হজ কাউন্সিলর জহিরুল ইসলাম যে বললেন যে সামান্য সমস্যা ছিল, এই সমস্যাটা কি? এই সামান্য ছোটখাটো একটা সমস্যা হলো যে যখন একটা হোটেলে 5 জন বা 10 জন থাকে, সেই হোটেলে যখন গাড়ি যায় ওখানে দেওয়ার জন্য, তখন দেখা যায় যে হোটেল ঠিক মতন ওই জায়গায় অনুযায়ী পৌঁছানো সম্ভব হয় না। কারণ মক্কায় নামাজের সময় বিভিন্ন রুটঘাট বন্ধ করে দেয়, আসরের সময়, মাগরিবের সময়, ইশারের সময়, তখন সঠিক সময় না পৌঁছানোর কারণে এই লাগেজগুলি আমাদের ওয়্যার হাউসে থাকে। পরবর্তীতে আমরা যোগাযোগের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি অথবা তারা এসে নিয়ে যায়। ওকে, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আপনারা থাকবেন 3 জনে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে এসে আবারও যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে আলোচনায়। দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরো একবার, সঙ্গে আছি আমি মজুমদার সোহেল। এবারে হজ সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, এই বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন মোট 87,100 যাত্রী। বাংলাদেশ থেকে হজের শেষ ফ্লাইট 1 জুন, হজ শেষে 10 জুন শুরু হবে ফিরতি ফ্লাইট। এবারে আগামী 5 জুন পবিত্র হজ পালিত হবে। 6 জুন কোরবানির মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। হজ উপলক্ষে পবিত্র নগরী মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পারমিট ছাড়া কোনো ব্যক্তি মক্কায় প্রবেশ অথবা অবস্থান করতে পারবেন না। লাখ লাখ হজযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত। এছাড়া গেল 23 এপ্রিল থেকে সৌদিতে বসবাসরত প্রবাসীদের বৈধ হজ পারমিট ছাড়া
মক্কায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাদের আইডিতে মক্কাকে বসবাসের স্থান উল্লেখ করা হয়েছে শুধু তারাই প্রবেশের অনুমতি পাচ্ছেন। সবশেষ ওমরা পারমিট স্থগিতাদেশ আগামী 10 জুন পর্যন্ত কার্যকর থাকবে। দেশটির কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, কোনো ব্যক্তি প্রয়োজনীয় নথিপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে আইনি পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। কিছু তথ্য জানালাম আপনাদেরকে। অতিথির সঙ্গে আমরা আলোচনায় ফিরছি। আপনারা জানেন আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে উপস্থিত আছেন হাবের সাবেক সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, আছেন সৌদি আরবের বিনা ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান হাফেজ জিয়াউর রহমান, এবং আছেন সৌদি আরবের বেস্ট বেঙ্গল কোম্পানির চেয়ারম্যান কামরুল হাসান জুয়েল। তিনজনকে আবারও স্বাগত। কামরুল হাসান জুয়েল, আপনাকে যেই কথাগুলো বলেছেন না যে লোকাল হাজি মানে স্থানীয়রা এবার হজ করতে পারবেন না, হজ করতে পারছেন না, এটি এক ধরনের তাদের প্রতি অন্যায় কিনা আপনার কাছে কি মনে হয়? পাশাপাশি আরও একটা জিনিস আপনারা তিনজনের কাছ থেকেই জানবো, যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদেরকেও যদি হজ করতে হয়, পারমিট নিতে হয়, বাংলাদেশি টাকায় এটার পরিমাণটা প্রায় 1,20,000 টাকার মতো। টু মাচ না? তারা একটু সুবিধাটা পেতে পারতো সহজভাবে, মানে আপনারা যারা বাইরে থাকেন। হ্যালো, জি, আপনাকেই বলেছিলাম। আপনি কি আমার প্রশ্ন শুনতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পেরেছি। জি, আসলে এখানে প্রবাসীরা হজ করতে পারতেছে না এটা ঠিক না, এমন না। এটা আপনার পারমিশন নিতে হবে, এবং আমি পারমিশন নিলাম। আসলে কি ব্যাপারটা, হজটা তো হয়েছে একটা ফরজ, আমার যার উপরে ফরজ হয়েছে সেই হজ করবে, এটাই নিয়ম। কারণ আল্লাহ রসুল জীবন দশায় একবার হজ করছিলেন। তো আমরা যারা মক্কাতে থাকি তারা হয়েছে কি সুযোগ পেলেই সবাই হজ করতে চলে যায় আরাফা মিনার কাছে। তো আসলে এই কারণে ওই রোড সরকারি যারা ব্যালটি হাজি তারা তো তাঁবুতে থাকে, আর বাইরের রোডগুলো ব্লক হয়ে যায়। তখন এটার কারণে গতবার আপনারা শুনেছেন মিশরি অনেকগুলো লোক মারা গিয়েছে। এই কারণেই এই বছর একটু শক্ত অবস্থানে গিয়েছে সৌদি সরকার। কারণ গতবার এই লোকগুলো মারা যাওয়ার ম্যাক্সিমাম ভিসা দেখা গেছে কি এই জিয়ারা ভিসা, যেটা আপনার ইসে বলে, এটাকে কি বলে, টুরিস্ট ভিসা আইসা এরা থেকে গেছে, ভিজিট ভিসা যেটাকে বলে। এই কারণে এটা। আর একটা হলো আপনার এইখানে যারা পারমিট নিয়ে যারা থাকে হজের ব্যবস্থাপনায়, এই পারমিশন নিয়ে না গেলে এই হাজিদের একটু বিলম্বনা সৃষ্টি হয়। এই কারণেই মেনলি এটা করা হয়েছে। আসলে আপনি পারমিশন নিয়ে হজ করতে পারবেন, সেটার জন্য কোনো বাধা নেই। ঠিক আছে? জি, একদম পরিষ্কার। মানে হাফেজ জিয়াউর রহমান, সেই জায়গাটাও আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ধরেন সেখানে যারা থাকেন, সৌদি আরবে যারা বসবাস করেন, বা সৌদি স্থানীয় নাগরিক বা প্রবাসী বাংলাদেশি যারা বছরের পর বছর সেখানে হয়তো ভেবেছিলেন যে এবার হজটা করতে পারবেন, কিন্তু ওই যে কারণ ওনারা তো সৌদি আরবে থাকেনি, তাদেরকে আবার ওই যে টাকাটা আমি যতটুকু শুনেছি যে 1 লাখ বা বাংলাদেশি টাকায় 1,20,000 টাকার মতো লাগে। এই টাকাটা কেন লাগে? হজের বিষয়টা স্থানীয়ভাবে সৌদি আরব থেকে সবাই হজ করতে পারবে যদি তারা ওই হজের প্যাকেজটা কিনা হয়। হজের প্যাকেজটা বিভিন্ন প্যাকেজ আছে। তা বাংলাদেশি টাকা 1,50,000 থেকে শুরু করে আমার মনে হয় 50 লাখ পর্যন্ত আছে। আচ্ছা 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 আচ্ছা, সুযোগ সুবিধা সহ সবকিছু মিলে। হ্যাঁ, সুবিধা সহ এই কাজটা মূলত মিনা, আরাফাত, ট্রান্সপোর্ট এবং তাবু এই সংক্রান্তই এই টাকাটা নেওয়া হয়। আর হোটেল তো বাহিরের থেকে আসলে হোটেল এটা এই প্যাকেজের সাথে। তার মানে মিনা, আরাফা এবং মুজদালেফা এই জায়গাগুলো যদি যেতে চায় কেউ, ধরেন স্থানীয় আপনার গাড়ি আছে, আপনি গাড়ি চালিয়ে যেতে পারবেন না, প্যাকেজের আওতায় যেতে হবে, তাই তো? জি জি জি, প্যাকেজের জায়গাটা এই প্যাকেজ কিনতে হবে, এবং প্যাকেজ বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ আছে, ভিআইপি প্যাকেজ, ইকোনমিক প্যাকেজ। ওই প্যাকেজ কেনার পরই সে হজ করতে পারবে। আর এই বছরের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন রকম। এই বছর মূলত মূল হজ কোয়ান্টিটি থেকে, মূল হজের সংখ্যা থেকে এই বছর এমনিতেই 4 লক্ষ হাজি কম হজ করতেছে। তারা পারমিশন পায় নাই। এটা বাহিরের হাজি, বিভিন্ন দেশের হাজি এই পারমিশন পায় নাই।
তারা সময় মতো প্যাকেজ না কেনার কারণে। আর মক্কার প্রবাসী এখান থেকেও প্রতি বছরই আমরা আগে পরে দেখছি 5-6 লক্ষ লোক এই মক্কা থেকেই তারা হজ করত। তো এই মক্কা থেকে হজ করার কারণে মেন যারা বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য আসে তাদের হজের কার্যক্রমগুলি সম্পূর্ণভাবে ব্যাঘাত ঘটে। কারণ অনিয়ম ভাবে যদি 5-6 লক্ষ লোক চলে আসে, সেখানে গাড়ি মিনা, মুজদালিফা, আরাফাতে সেই ক্যাপাসিটি আর যেভাবে নেওয়া হয়, যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে পারে না। এই জন্য সৌদি সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে এই বছর যেই নিয়ম, যে স্থানীয়ভাবে হোক বাহিরের থেকে হোক, কোনোভাবেই হজ পারমিট ছাড়া হজ করবে এটা প্রশ্নই আসে না। যদি এই ধরনের বাহিরের কোনো লোক ধরা খায়, তার 1 লক্ষ রিয়াল জরিমানা, এবং সে তাকে 10 বছরের মধ্যে আর সৌদি আরব ঢুকতে দেওয়া হবে না, প্রবেশ করতে দেওয়া হবে না। জি, সে জায়গাটায় মাওলানা ইয়াকুব শরাফতি, মানে হাবের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছিল। প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা দাবি করেছে, হাবের বর্তমান নেতৃত্ব, যে এবার যে নিয়ম করা হয়েছে সেটির পরিবর্তনের দাবি করেছেন। আপনি এটার সঙ্গে একমত কিনা? আমার আসলে আপনাকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। সৌদি সরকার কর্তৃক আল্লাহর মেহমান হজযাত্রীদেরকে হজে আগত সকলের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের সুযোগ সুবিধাকে নিশ্চিত করার জন্য তারা ব্যবস্থা নিয়ে থাকেন। সৌদি সরকার এত আন্তরিকতার সঙ্গে এই পবিত্র হজ একটা বিরাট একটা আনুষ্ঠানিক ইবাদত, সারা বিশ্বের মুসলমানগণ এখানে আসেন, অনেক আবেগ নিয়ে আসেন, অনেক প্রত্যাশা নিয়ে আসেন। এই প্রত্যাশার ভিত্তিতে আমি দুটো জিনিস বলি। একটা হলো যারা অনেক টাকা খরচ করে আসেন, আসার পরে তারা যাতে নিয়ে বিশৃঙ্খলাহীন, বিড়ম্বনাহীন হজ ব্রত পালন করতে পারে, সেই কাজ করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে তাদের বিরাট একটা টিম সারা বছর কাজ করেন। প্রত্যেক বছর এই বছরের যে সমস্যাগুলো তাদের দৃষ্টিগোচর হয়, এগুলো সমাধানের জন্য পথ বের করে তারা আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য সিদ্ধান্ত নেন। সৌদি সরকার সব সময় হজযাত্রীদের সুবিধাকে অগ্রাধিকার দেয়, এবং সেটাকে স্মুথলি কিভাবে সার্ভিস দেওয়া যায় সেই জন্য দেওয়া হয়। আপনি লাগেজ সংক্রান্ত একটা কথা বলছেন, আমি এই মুহূর্তে আপনাকে একটু কথা বলি। সারা পৃথিবীতে প্রত্যেক এয়ারপোর্টে কিন্তু লস এন্ড ফাউন্ড একটা সেন্টার থাকে। যেহেতু এটা লস হবে, এটা লাগেজ হারানো যাবেই, সাধারণ হজ যাত্রীদেরও লাগেজ হারানো যায়, লাগেজ মিসিং হয়। এই জন্য সারা পৃথিবীতে প্রত্যেকটা এয়ারপোর্টে লস এন্ড ফাউন্ড সেন্টার রাখা হয়েছে, এই জন্য সংশ্লিষ্ট লোক থাকে। আমাদের এত বড় একটা ব্যবস্থাপনা, লক্ষ লক্ষ লোক আসে বাংলাদেশের, এমনও লোক হজযাত্রী আসে জীবনে যিনি হয়তো ঢাকা শহর আসেন নাই, কিন্তু ফ্লাইটে আসেন, এবং তারা আসার পর যে লাগেজ এরকম লস হবে, লস এন্ড ফাউন্ড সিস্টেম আছে। এটা লাগেজের ব্যবস্থাপনার জন্য উন্নত ভাবে করতে হবে। আন্তরিকতার সঙ্গে যারা এটার সঙ্গে সম্পৃক্ত আছে, আমরা মনে করি আন্তরিকতার সঙ্গে করলে কমে আসবে, কিন্তু একবারে লাগেজ মিসিং হবে না, এ ধরনের কোনো ঘটনা থাকলে তো সারা পৃথিবী থেকে লস। ঠিক আছে, কিন্তু ওই যে একটা হাব, যারা হজ এজেন্সিগুলো যারা হাজিদেরকে আনা নেওয়ার কাজটা করেন, তাদের ব্যাপারে একটা বড় ধরনের অভিযোগ পাওয়া যায়। সেটা হচ্ছে, ধরেন একটা মানুষ প্যাকেজ নিল আপনার কাছ থেকে 4 লাখ টাকার, সেই প্যাকেজের আওতায় তাকে মক্কার খুব কাছাকাছি রাখার কথা, মসজিদে নববীর বা মক্কা শরীফের কাছাকাছি রাখার কথা। সেখানে দেখা যাচ্ছে একটু হোটেলের ভাড়া কমানোর জন্য অনেক দূরে গিয়ে রাখা হয়। সেই কারণে হোটেল বা বাসায় যেখানে রাখা হয়, যারা রোড টু মক্কার কাজ করেন তারা লাগেজটা পৌঁছাতে খুঁজে পান না, এরকম অভিযোগ আমরা গতবার পেয়েছিলাম। এই কাজগুলো আসলে কেন হয়? 2 টাকা লাভের আশায় ওদেরকে কষ্ট দেওয়ার কোনো মানে আছে? গত বছর যেটা পেয়েছেন, প্রত্যেক বছরে এই অভিযোগ থাকবে যতদিন পর্যন্ত মানুষের সেবামূলক যত কার্যক্রমগুলো আছে এগুলো মানুষের কাস্টমাইজ ভাবে হয়, এবং সেবার মাধ্যমে শতভাগ লোকদেরকে সন্তুষ্ট করা কোনো জায়গাতে সম্ভব নয়। এর মধ্যে দেখা যাবে, আপনারা খুঁজে দেখবেন 100 জনের মধ্যে 99 জন সন্তুষ্ট আছে, একজন অসন্তুষ্ট। সেই একজনের অসন্তুষ্টিটাকে কিন্তু বড় করে দেখানো হয়, 99 জন যে সন্তুষ্ট আছে সেটাকে আমরা বড় করে প্রকাশ করি না। এটা হলো যে একটা আমাদের দেশের একটা অবস্থা। এই কারণে এটা আমি মনে করি হজযাত্রীদের সঙ্গে বাংলাদেশ সরকার হজ চুক্তির একটা বিধান করেছে। হজযাত্রীগণ যদি সরাসরি এজেন্সির সঙ্গে
তার সেবা নিশ্চিত যে চুক্তিবদ্ধভাবে যদি আসে, বাংলাদেশের হজ এবং ওমরা ব্যবস্থাপনা আইন আছে, হজ এবং ওমরা ব্যবস্থাপনা বিধিমালা আছে, সেই অনুযায়ী যদি কোনো হজযাত্রীর সঙ্গে কোনো চুক্তির বহির্ভূত ব্যত্যয় ঘটে, চুক্তি অনুযায়ী সেবা যদি না দেয়, সেই হিসেবে ধর্ম বিষয় মন্ত্রণালয় আমাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন এবং বিধান আছে, যে অতীত ছিল না। এবং এই গত 3 বছর আগের থেকে হজ ব্যবস্থাপনা, হজ ওমরা ব্যবস্থাপনা বিধিমালা হয়েছে। 4 বছর আগে হজ এবং ব্যবস্থাপনা আইন হয়েছে। এই ভিত্তিতে এখন কিন্তু বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। আশা করি অতীতের তুলনায় এই হজ ব্যবস্থাপনার যে বিশৃঙ্খলা, এগুলো কমে আসছে। এখন আপনি মনে করেন আমাদের দেশের বৈদেশিক মুদ্রার মান কিন্তু হার কিন্তু টাকার মূল্য কমছে, সেই হিসাবে সৌদি আরবের ব্যয়টা কিন্তু রিয়ালের মাধ্যমে হয়। আর এখানে দূরে কাছের সমস্ত কিছু কিন্তু অনলাইন সিস্টেমে বাড়ি ভাড়াগুলো করা হয়। সৌদি সরকারের অথরাইজ, সৌদি সরকার কর্তৃক অনুমোদিত হজযাত্রী অবস্থান করার জন্য যে আবাসনগুলো আছে, হোটেল বলেন, সাধারণ বাড়ি বলেন, সেই আনঅথরাইজ বাড়ির চুক্তি করার কোনো সুযোগ নাই। অনলাইনে সৌদি সরকার কর্তৃক অনুমোদিত বাড়িগুলোই অনলাইনে চুক্তি করা হয়, অনলাইনে পেমেন্ট করা হয়। সেই চুক্তিগুলো আপলোড হওয়ার পরেই কিন্তু ভিসা ইস্যু হয়। ভিসা করার পরে বাড়ি ভাড়া করার কোনো সুযোগ নেই, যেটা অনেক আগে হজযাত্রী মক্কা শরীফে আসার পরে বাড়ি ভাড়া করে রাখা যেত। এখন কিন্তু সেই সুযোগগুলো নাই। সৌদি সরকার তার মানে হচ্ছে ভিসা করার পরে তারপরে বাড়ি ভাড়া করতে হয়, কারণ কতজনকে ভিসা দিল সেই অনুযায়ী বাড়ি ভাড়া করতে হয়। একটা ছোট্ট বিরতি নিব, বিরতি নিয়ে এসে আমি এই বিষয়টি নিয়ে আরেকটু কথা বলবো। অবশ্যই আমরা একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরছি, আবারও আপনাদের 3 জনের সঙ্গে আবারও যুক্ত হচ্ছি। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। দূরদেশের সুখ দুঃখ থেকে নিচ্ছি আরও একটা বিরতি। দূরদেশের সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরেকবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মাওলানা ইয়াকুব শরাফতি, আছেন হাফেজ জিয়াউর রহমান এবং আছেন কামরুল হাসান জুয়েল। 3 জনকে আবারও স্বাগত। কামরুল হাসান জুয়েল, যে কথাগুলো ওই যে ইয়াকুব শরাফতি সাহেব বলছিলেন যে 99 জনে হয়তো ভালো সুবিধা দেওয়া হয়, একজনের খারাপ হওয়ার কারণে সেটি বড় করে দেখানো হয়, বিষয়টা কি সেরকম? আসলে আমরা যারা কন্ট্যাক্ট করি, আসলে আমরা 100% সুবিধা পাওয়ার জন্যই কন্ট্যাক্টটা করি, কারণ আমি 1% আমার ভালো হবে না এটা তো আশা করি না, কিন্তু যথেষ্ট সোচ্চার এরা। কিন্তু আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আমাদের সাবেক ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ সাহেব যখন ছিলেন, তখন এই ইমিগ্রেশনটা বাংলাদেশ থেকে করছিলেন, অন্য দেশেরটা কিন্তু এখানে হতো না। এটা হচ্ছে কোথায় থেকে? বাংলাদেশ থেকে। এবং তখন আর একটা মিটিং আমার সৌভাগ্য হয়েছিল, আমি ছিলাম, শরাফুদ্দিন ভাইও ছিল, যে সে বলেছিল আমাদের আসলে আরাফার মিনার একটা ব্যাপার আছে, সেটা হলো দূরত্ব। মেনলি মিনার তাঁবুটা ভিআইপি এবং মান ক্যাটাগরি নির্ধারণ করা হয় জামারাত থেকে, মানে শয়তান থেকে যত কাছে সেটা ভিআইপি হয়, আর যত দূরে যাবে সেটা একটু কোয়ালিটি নিচের দিকে যায়। তো তখন আমাদের বাংলাদেশে, যেহেতু আমি আরাফা মিনার সাথে সম্পৃক্ত, আমাদের মেকানিক্যাল কোম্পানি ইলেকট্রিক এবং সেন্ট্রাল এসির কাজটা আমরা করি। আরাফা মিনার ম্যাক্সিমাম কাজে আমরা, এবং এই যে হাফেজ জিয়াউর রহমান সাহেব আছে, ওনারও কোম্পানি আছে মেকানিক্যাল, বড় কোম্পানি, আমরাই ম্যাক্সিমাম কাজ করি। এই বছর প্রায় আমি 7,500 এয়ার কন্ডিশনের কাজ পেয়েছি, প্রায় 40,000 হাজির। তো এই সুবাদে আমরা এই জিনিসটা জানি। তো আমাদের বাংলাদেশি হাজিদের দেখা যায় কি, ম্যাক্সিমাম জায়গায় ওই দূরে রাখা হয়। সেটা হলো ওই এই জরুরি মসলায় কিছু আর মিনার অবস্থান বানাইছে, যেটা মুজদালিফার ভিতরে, সেইখানেই ম্যাক্সিমাম বাঙালিদের রাখা হয়। আমি আশা করব, তার মানে কি টাকা বাঁচানোর জন্য, লাভটা বেশি হওয়ার জন্য, এটা টাকার মানেই হয়, এটা টাকার মানেই হয়। আমি আশা করব আগামীবার যেন আমাদের হাজিকে মেন মিনায় রাখা হয়, তাতে কি হাজিদের এই দূরত্বটা কমবে। 3 দিন যে জামারাতে ওই শয়তানকে ঢিল মারতে যাওয়া হয়, সেটা সহজ হবে, প্রথমত এটা। দ্বিতীয়ত হলো, এবার এই হাফেজ জিয়াউর রহমানের সাথে আমি এই ব্যাপারটা আলাপ করেছি, সেটা হলো বিভিন্ন দেশের হাজিদের এইবার মিনাতে এসি লাগাচ্ছে, এই ভিআইপি ছাড়াও এসি লাগায়। এটা ধরেন ভিআইপিদের 16 মিটার স্কোয়ার মিটারে একটা করে 24 টন এসি দেয়, আর নন ভিআইপি যারা, তারাও এসি লাগাচ্ছে 32 মিটার, মানে 32 মিটারে একটা এসি লাগাচ্ছে। আমরা আশা করবো হাবের মহাসচিব মহোদয়ের কাছে অল্প কিছু টাকা বেশি, যেটা আহামরি কিছু না,
200 রিয়াল বেশি যায়, 100 রিয়াল অথবা এমনই কিছু। এই আগামীবার জন্য মিনার তাবুতে এসি লাগানো হয়। এসি লাগানো হলে হবে কি, এই এমনিতে আপনি যতটুকু ভাইকে হজ করছেন কিনা জানি না, মিনাতে একটা হাজি 50 সেন্টি মানে 60 সেন্টি জায়গা পায়, 1.5 মিটার বাই 60 সেন্টি। এটা ওই যে সোজা ভাইয়া একটু মোটা হলে শুতে পারেন এতটুকু জায়গা, তার ভিতরে যদি একটু শীততাপ নিয়ন্ত্রিত ঠান্ডাটা ভালো থাকে হাজিদের জন্য ভালো হয়। তাদের অনেক সহজ হয় অবশ্যই, কারণ যে পরিমাণ গরম আপনাদের সেখানে, সে খুবই স্বাভাবিক। এই সুবিধাটা, এই আরামটুকু অন্তত দেয়া যেতে পারে অল্প কিছু টাকা খরচ হলেও, তাই না? তাই বলতে চাচ্ছেন আপনি? তাবুটা আবের মহাসচিব মহাদয় যে ভালো লোক, আমি যতটুকু জানি সে আমার অনেক পুরনো। এই তাবুটার জন্য মিনার ভিতরে রাখে, মেন মিনায়। এটা চাইলেই পারে এরা। খুব বেশি খরচ কি হাফেজ জিয়াউর রহমান? হাফেজ জিয়াউর রহমান খুব বেশি খরচ, কারণ হচ্ছে আপনিও যতটুকু শুনলাম এই মাত্র কামরুল হাসান জুয়েলের কাছ থেকে, যে আপনিও সেই ব্যবসার সঙ্গে যুক্ত। এই এসিটা লাগিয়ে আমাদের হাজিদেরকে যদি কটা দিনের জন্য একটু আরাম দেওয়া যায়, সেটা দেওয়া যেতে পারে। খরচটা কি খুব বেশি পড়ে? হাফেজ জিয়াউর রহমান, আমি হাফেজ জিয়াউর রহমানের কাছে শুনি, তারপরে আসছি আপনার কাছে। ইয়াকুব শরাফত জি। জি, মিনার যেই 5 দিনের, হ্যালো, মিনার 5 দিনের যে প্যাকেজ, আমরা বাংলাদেশি হজ যাত্রীরা আমাদের মূলত প্যাকেজ দুইটা, একটা হচ্ছে এ ক্যাটাগরি, একটা হচ্ছে ডি ক্যাটাগরি। বাংলাদেশের জন্য দুইটাই প্যাকেজ নির্ধারিত করা। এ আর ডি, বি নাই না, বি আর সি নাই। আচ্ছা, ওকে, হয় নাই, কারণ এ ক্যাটাগরির সর্বনিম্ন 1700 হইতে হবে, তাহলে এ ক্যাটাগরি পাবে। তো বাংলাদেশের 1000 হাজি থাকার কারণে এই ক্যাটাগরিটা নির্ধারিত করা আছে। আর বাকি যা হাজি আছে সব ক্যাটাগরি হচ্ছে ডি। আর ডি ক্যাটাগরির মধ্যে সৌদি আরবের নিয়ম অনুযায়ী সেটা এদেশের যে ওয়াটার কুলার হিসাবে মিনার যে এসি গুলি আছে, এটা এয়ার কন্ডিশন এসি না, ওগুলা ব্যবহার করতে হয়, ওগুলাই লাগানো আছে। তো সেই ক্ষেত্রে মক্কাতে যেই গরমের যেই প্রচন্ড তাপ, তাতে আমাদের জন্য, হাজিদের জন্য, সবার জন্যই এটা একটু কষ্টকর ব্যাপার। তো আলহামদুলিল্লাহ যে আমরা সামনের থেকে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি তৌফিক দান করে আমাদের সবাইকে, যে এই ডি ক্যাটাগরির মধ্যে ডি প্লাস আছে। ডি প্লাস এটা আমি মনে করি বেশি একটা ফারাক না, বেশি একটা রেটের টাকার দিক দিয়ে বেশি কম বেশি না। সেখানে জি 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 বলুন শুনতে পাচ্ছি আপনাকে। ওখানে সরকারের নিয়ম অনুযায়ী 200 থেকে 300 রিয়াল ডি প্লাস যদি নেওয়া হয়, এখানে এসি, জিপসাম বোর্ড, এই ধরনের সুবিধাগুলি পাওয়া যাবে। তবে আমরা এই ব্যাপারগুলি নিয়ে 200-300 রিয়াল বেশি মানে হচ্ছে মানে প্রায় 50,000 টাকার মতো, তাই কি? না, কত? 10,000 টাকা। 10,000 টাকা, আচ্ছা, 10,000 টাকা। তো এমনিতেই বাংলাদেশের যে ডি প্যাকেজের যে একটা রেট, সৌদি রিয়াল 2,500 রিয়াল মিনার যে প্যাকেজটা, সেখানে হয়তো আর 200 রিয়াল বাড়তে পারে। এই মিনা যদি এয়ার কন্ডিশনের শীতাতপ নিয়ন্ত্রিত এই সিস্টেমগুলি নেয়, এটা ডি প্লাস। আমরা সিদ্ধান্ত নিছি, আল্লাহ যদি তৌফিক দান করে, এই ডি প্লাসটাই আমরা ডি ক্যাটাগরির যে রেটটা আছে এর মধ্যে দিব, অতিরিক্ত পে না নিয়ে। আচ্ছা আচ্ছা, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী বছর আমাদের এই কাজগুলি চলবে। মানে আপনাদের মাধ্যমে যারা যাবেন তারা এই সুবিধাটা পাবেন, এই তো? জি জি জি, অতিরিক্ত চার্জ নেওয়া হবে না, কোনো চার্জ নেওয়া ছাড়া। ওকে, হ্যাঁ, অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। ওকে, মাওলানা ইয়াকুব শরাফতি, আপনার কাছ থেকে আসি। ওই যে এই খরচ নিয়ে যে কথাটা বললেন, কামরুল হাসান জুয়েলও বললেন যে একটু কাছাকাছি রাখা। জি জি বলুন। কথাগুলো বলছেন, মিনা সৌদি সরকার কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ ওলামা ভাষায় কর্তৃক নির্ধারিত হয়। এখানে কোন জায়গায় মিনাকে মুজদালিফাকে মিনা বানানো, মিনাকে মুজদালিফা বানানো, মুজদালিফাকে আরাফা বানানো, এই ধরনের ধর্মীয় জিনিসগুলো সৌদি সরকার কর্তৃক নির্ধারিত। এটা
কোনো কারণে এটা মিনার বাইরে নয়, মিনার বাইরে বলা যায় না। মিনা মুজদালিফা আরাফার সম্পূর্ণ ব্যবস্থাপনাগুলো ব্যক্তিগতভাবে কেউ কিছু করার কোনো সুযোগ নাই। এই জিনিসগুলো ব্যবস্থাপনাগুলো সম্পূর্ণ সৌদি সরকার কর্তৃক, সরাসরি সৌদি হজ মন্ত্রণালয় কর্তৃক, তাদের সমন্বিত কমিটি কর্তৃক এগুলো ব্যবস্থা করে থাকে। সেখানে অতিরিক্ত ভাবে ব্যক্তিগতভাবে কেউ কিছু করবে, ব্যক্তিগতভাবে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা দিবে, ও সুযোগ সুবিধা কমাবে, এটা কারোর হাতে নয়, কেউ করার কোনো সুযোগও নেই, কোনো এজেন্সিরও হাতেও নাই, ইভেন বাংলাদেশ সরকারের হাতেও নেই। সৌদি সরকার কর্তৃক যেইভাবে, যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেই সময় যেই কাজ করার প্রয়োজন, সেই কাজগুলো সৌদি সরকার কর্তৃক যেভাবে রোড ম্যাপ দিয়ে রাখেন, সেইভাবে প্রত্যেক লোকেই হজ ব্রত পালন করতে হচ্ছে। এখানে যদি কমার্শিয়াল লাগে যদি কেউ দেখে, দেখা সঠিক নয়। সৌদি সরকার হাজিদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য, সর্বোত্তম ব্যবস্থাপনার জন্য তারা সক্রিয়ভাবে কাজ করছেন। এখন সেখানে আমরা ব্যক্তিগতভাবে কেউ কিছু করার জন্য অতিরিক্ত করার কোনো সুযোগ সৌদি সরকার রাখে না। ট্রান্সপোর্টের বিষয় বলেন, মিনা মুজদালিফা আরাফার অবস্থানের কথা বলেন, আগে আরাফাতে কোনো এসি ছিল না, এখন এসি আছে। মিনাতে এমন কোনো তাঁবু নাই যেখানে কোনো এসি নাই, সব তাঁবুতে এসি এবং ফায়ার প্রুফ, এগুলো আগে ছিল না। এবং আমি 1988 সাল থেকে এই হজ এবং ওমরা ব্যবস্থার সঙ্গে সক্রিয়ভাবে সরাসরি জড়িত। এখন যেভাবে উন্নত মানের ব্যবস্থাপনা করছে সৌদি সরকার না, কিন্তু যারা এসি সরবরাহ করছেন, যারা এটার সঙ্গে সম্পৃক্ত, তারা তো বললেন ওগুলো মূলত এসি না, এটা এক ধরনের এয়ার কুলার মতো। জি জি, সৌদি সরকার কর্তৃক প্রত্যেকটা তাঁবুর মধ্যে এসি লাগানো আছে। এসি না, এটা এয়ার কুলার, মানে এখন হাফেজ জিয়াউর রহমানকে একটু বলতে দেন, ইয়াকুব শরাফতি। জি, কথাটা বলছেন এটা সঠিক না, আপনি যে কথাগুলি বলছেন এটা সঠিক না, আপনি যে কথাগুলি বলছেন এটা সঠিক না, আপনি যে কথাগুলি বলছেন, শুনেন ভাই, আপনি যে কথাগুলি জিয়া রহমান সাহেব আপনি যে কথাগুলো বলেন, এগুলো সারা পৃথিবীতে প্রচার হচ্ছে। শুনেন, আপনি যেটা বলছেন এটা সঠিক না। আপনি শুনেন, আমি ভাই আমাকে বলতে দেন, ভাই আমাকে বলতে দেন। একজন বলি, ইয়াকুব শরাফতি একটু শুনি তাহলে, কারণ ওনারা দুজনেই কিন্তু এসি সরবরাহের সঙ্গে যুক্ত আছেন। জিয়াউর রহমান একটু বলেন আপনি। কথা আছে প্লিজ, এসি সরবরাহ শেষ করুন। আমি একটু কথা বলবো। ওনারা কন্ট্রাক্টর হিসেবে মিনার এসি গুলো মেইনটেনেন্স বা সার্ভিসিং করার জন্য তারা নিয়োজিত থাকতে পারে। আপনি ভুল কথা বলেন না, আপনি ভুল কথা, আপনি সঠিক কথা বলেন না। সঠিক এটা ভুল, মেইনটেনেন্স না, সরকার সৌদি সরকার কর্তৃক নির্ধারিত যার যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করবেন। এবং সৌদি সরকারের আপনারা হাজিদের ব্যাপারে ভুল তথ্য দেন, আপনারা হাজিদের ব্যাপারে ভুল তথ্য দেন না, আপনার কথা সঠিক নয়, আমি আপনাকে প্রমাণ দিব। সৌদি সরকারের যে ব্যবস্থাপনা, সেই ভাই আপনি আমার ব্যাপারে একটু কথা বললেন। মিনার সাইনবোর্ড দেখছেন মুজদালিফা থেকে 3 কিলোমিটারের ভিতরে, মুজদালিফা থেকে 2 কিলোমিটার পর্যন্ত পরে আইসা, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো ফ্যাক্টর না, এটা ফ্যাক্টর না। কিন্তু আমার কথা, ওই লাস্ট সীমানায় কি বাংলাদেশ থাকতে হবে? সৌদি সরকার কর্তৃক যেটাকে মিনা ডিক্লারেশন ঘোষণা দিয়েছে, না সেটা আমি বলি না, এটা মিনা না, এটা এবং শুনেন কোথায় কি সাইনবোর্ড, এবং সৌদি সরকার যেটাকে সীমানায় থাকার জন্য, ওই যে সৌদি সরকার জামারাত থেকে 7 কিলোমিটার দূরে কি বাঙালি থাকবে, আমি এটা বলছি। আপনি এইভাবে আমি মিন করে বলি। সৌদি সরকার কর্তৃক যেটাকে যে ঘোষণা দিয়েছেন, যেটা সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত এবং ঘোষণার বাইরে আমরা, আমি সেটা বলি না। ঠিক আছে শরাফতি সাহেব, একদম পরিষ্কার। আমি একটু জিয়াউর রহমান, আপনার কাছ থেকে কিন্তু মূল তথ্যটা নেই, মূল তথ্যটা নিয়ে আমার শেষ করতে হবে। ইয়াকুব শরাফতি, একটু জিয়াউর রহমানকে কথা বলতে দেন। হাফেজ জিয়াউর রহমান বলুন। তারা পেমেন্ট দিয়ে যদি সুবিধা নেয়। জি ইয়াকুব সাহেব আপনার কথা বুঝেছি, আমি একটু জিয়াউর রহমানের কথা শুনবো। জি জি, প্রথম এখানে 3টা কথা। একটা হলো যে মিনার জায়গা নির্ধারণের ক্ষেত্রে এটা কারো কোনো আপত্তি থাকবে না, কারণ এটা সৌদি সরকার মিনার জায়গা, এটা তারা নির্ধারণ করে দিছে। আমি বলতেছি
যে এখানে একটা সুবিধা হলো মাশায়েরের মানে মিনা আরাফাতের ক্ষেত্রে দুইটা সুবিধার কথা। একটা হলো যে বাস কেউ ইচ্ছা করলে, যে সভাপতি ভাই বললেন যে এটা সৌদি আরবের সরকারি নিয়ম, সরকারি নিয়মের মধ্যে তো দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হলো যে আপনি যদি ডবল টিপ নেন সেখানে একটা নিয়ম, আর যদি আপনি যে সিঙ্গেল টিপ নিবেন সেটা একটা নিয়ম। আপনি ডবল টিপ নিবেন, আপনি হাজিরা একবার আরাফাতে তাবু সংক্রান্ত কথাই বলছি আমি। বলতেছি প্রথম হচ্ছে গাড়ির ব্যাপার। আপনি যে বললেন যে না এটা সবকিছু নির্ধারণ করা, সৌদি আরবের নির্ধারণ করা তো চ্যাপ্টার আছে। এক চ্যাপ্টারে যান আপনি ডবল টিপ পাবেন, আর এক চ্যাপ্টারে যান আপনি সিঙ্গেল টিপ পাবেন। এটা হচ্ছে গাড়ির ব্যাপারে। মিনার ব্যাপারে আসেন, মিনাতে এখানে নরমাল তাবুতে লাগানো আছে ওয়াটার কুলার। কমসে কম 20-25 বছর আগে লাগাইছি এই ওয়াটার কুলার। জি, একদম পরিষ্কার। আসলে এই মানে তর্ক যদি করতে থাকি আমরা সারাদিনই করতে হবে। তারপর আমরা চাই, আশা করি আপনারা যারা এই হজ যাত্রীদের সঙ্গে যুক্ত আছেন তারা হাজিদের অন্তত নিরাপত্তা থেকে শুরু করে ভালোভাবে যেন হজটা পালন করতে পারে সেটি নিশ্চিত করবেন। নিজেরা যতটুকু উদ্যোগী হওয়ার, প্লাস সরকারের সাথে কথা বলে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। ইয়াকুব সভাপতি, হাফেজ জিয়াউর রহমান, কামরুল হাসান জুয়েল, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের যা আমাদের জানতে হবে। আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবার দেখা হবে আগামী শুক্রবার। ডিবিসির সঙ্গে থাকবেন।